সেনাবাহিনীর একটা কথা বোঝা উচিত যে এই জনগণ ক্ষিপ্ত হয়ে যদি সেনানিবাসের উপর দিয়ে হাঁটা দেয়, দৌড় না, এই জনগণ হাতে একটা লাঠি নিয়ে যদি সেনানিবাসের গেটের ভিতর দিয়ে হাঁটা দেয়, সেনাবাহিনী গুলি করতে পারবে? পারবে না। আগের চোরা ওই আইজ্জা এসে হাসিনার দাঁত কেলিয়ে এসে ফোকলার মতো সে গোলামি করত। এখন কিন্তু সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হয়েও কিন্তু সেটা করছে না, কারণ উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত একজন ভদ্র মানুষ। আমি একদম স্পষ্ট কথা বলি, উনি ব্যক্তিগতভাবে একজন অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী এবং ভদ্রভাষী মানুষ। কিন্তু আমি একটা কথা আপনার প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার করে বলে দিই, সেনাবাহিনীতে 2-3টা গ্রুপ হয়ে গেছে, বিভাজন। সেনাবাহিনীর সেনা প্রধান থেকে আরম্ভ করে, এটা কিন্তু হাসিনা কিন্তু বক্তব্যে বলে নাই, তোতলাতে বলছে আপনারা ব্যবসায়ীরা আসেন এই দিক তাকায়, এবার সে তো সত্যি কথা বলতে পারে না, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আমার ক্যামেরাটা তো সামনে, তাই হয়তো মনে হচ্ছে অন্যদিকে তাকিয়েছি, তো আমার ক্যামেরার দিকে তাকাতে গেলে ওই দিকে তাকাতে হয়। যাই হোক, আমি কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছি, আমি যার সাথে কথা বলি তার চোখের দিকে তাকিয়ে কথা বলি। কিন্তু হাসিনা কিন্তু কার চোখের দিকে তাকাতে কথা বলতে পারে না। মিথ্যাবাদীর লক্ষণ, প্রথম সাইকোলজিক্যাল ফিজিক্যাল ইন্ডিকেশন একটা মিথ্যাবাদীর, যে চোখ পিট করতে থাকে সারাক্ষণ, তোতলাতে থাকে, এদিক ওদিক তাকায়, তার বিবৃতি সবসময় আমি এদিক করতে থাকে। একটা মিথ্যাবাদী, সে বলছে ব্যবসায়ীরা আসছে, 2-4টা ব্যবসায়ী ধরে নিয়ে আসবে, আপনাদের সমর্থন। ও যে হত্যাকাণ্ডটা করতে যাচ্ছে, যেটা আমি 2 দিন ধরে চিৎকার করছেন, কোন হত্যাকাণ্ড বা যেগুলো করছে, উনি তো বলছে যে এই যে আরাফাতের কথা আমাদের দর্শকও জানতে চেয়েছে, ড্রাগ এডিক্টেড বলছে, যে তাদেরকে ড্রাগ দিয়ে দিয়েছে, ড্রাগ এডিক্টেড করে দিয়েছে স্টুডেন্টদেরকে বিএনপি জামাত। আচ্ছা, একবার তো রাজাকার বলেছে, এখন ড্রাগ। ওই ছাগলটা, ওই কি বলবো এটাকে, তথ্য প্রতিবন্ধী এক জয় বাবা হচ্ছে হাসিনার একটা জাউরাপোলা জয়, ও হচ্ছে এক প্রতিবন্ধী, আর এই হচ্ছে তথ্য প্রতিবন্ধী। এই হচ্ছে জয়ের বন্ধু। এর নিয়ে কথা বলতে আমার মুখের নাম নিতে আমার লজ্জা লাগে, মানে আমার রুচিতে বাধে। এরকম একটা লোয়ার ক্লাসের একটা লোক। তো এদেরকে হাসিনা যেরকম একটা লোয়ার চরিত্রের একটা লোক, এই ধরনের লোয়ার চরিত্রের লোকজনকে কিন্তু তার আশেপাশে সব জায়গায় দিয়ে রেখেছে। সেও এরকম একটা কুয়ার ব্যাং, যে মনে আছে কাউয়া কাদেরকে যখন সেনাবাহিনী ডিম থেরাপি দিয়েছিল 2007-8-এ, ওই যে মানে কি বলবো, মানে কার উদাহরণ দেবো, রাস্তাঘাটের যে টোকাইয়েরও তো একটা জাত আছে, কষ্ট করে ব্যাগের মাঝখানে প্লাস্টিকের জিনিসপত্র জড়ো করে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে খায়, তারও তো একটা জাত আছে, সে কারোর চুরি করে খায় না। কিন্তু এরা হচ্ছে ওই কাউয়াকাদেরকে ডিম থেরাপি দেওয়ার পরে একটা বিস্কিট, চার মাঝখানে টোস্ট বিস্কিট ডুবে খাচ্ছে, আর কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। শেখ সেলিম মনে আছে তার আপন চাচাতো বোনের বিরুদ্ধে কিভাবে বিবৃতি দিয়ে যাচ্ছে। সুতরাং এদের সাহস, যতক্ষণ পুলিশ আছে, যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের জনগণের পয়সায় তার আশেপাশের লোক আছে, ওই টেবিলে বসে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা বক্তৃতা মেরেছে যে আমি দেখে নিব, একটা একটা করে খুঁজে বের করে দেখে নিব, হুমকি দিচ্ছে। আরে শয়তানের বেটি শয়তান, তুই কারে দেখে নিবি? এই বাংলাদেশের জনগণ, ছাত্ররা রাস্তা নেমেছে এবং তারা জানে রাস্তা ছেড়ে চলে গেলে তাদের অস্তিত্ব থাকবে না, এই রাস্তায় থাকতেই হবে। এবং সশস্ত্র বাহিনী তারা 2-4টা ব্যবসায়ীকে শেখ হাসিনা ধরে নিয়ে এসে বলে আপনাদের সমর্থন আছে, মানে এই ব্যবসায়ীদেরকে কিন্তু জড়িত করে দিল যে কিলিংটা করতে যাচ্ছে শেখ হাসিনা, যে ব্যবসায়ীদেরও সমর্থন আছে। আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে কিন্তু হাসিনা এই পাপের ভাগিদার করে ফেললো, কিন্তু অফিসিয়ালি সেনাবাহিনীকে ডেকেছিল এই পাপের ভাগিদার করতে। সেনা প্রধান থেকে আরম্ভ করে অন্যান্য বাহিনী প্রধান মুখের উপর নিষেধ করে দিয়েছে, আমরা জনগণের উপরে গুলি চালাবো না। হাসিনার সারা জীবনের স্বপ্ন ছিল জনতা, ক্ষমতা ছাড়ার আগে জনতা এবং সেনাকে মুখোমুখি করে দিয়ে একটা গৃহযুদ্ধ লাগাবে। এখনো সেই চেষ্টা কিন্তু তার আছে, সেই পরিকল্পনা আছে, এটা হচ্ছে তার ফাইনাল প্ল্যান, এক্সিট প্ল্যান। সে যখন পালাবে, যাওয়ার আগে জনতা এবং সেনাবাহিনীকে মুখোমুখি করে দিয়ে যাবে। সেনাবাহিনী আজকালকার ফরমালিন সেনা কর্মকর্তা বুঝে কিনা জানি না, বাট আপনার অনুষ্ঠানের মাধ্যমে মেসেজটা দিয়ে দিই, জনতাকে কি বলে এটাকে, খালি হাতে যেসব জনতা নেমেছে, এই যে আনআর্মড বা অস্ত্রহীন জনতা যারা নেমেছে, স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে দুর্বল মনে করতে পারে, কারণ সে যেহেতু পাপ করতে করতে আল্লাহ তার কানে
অন্তরে সিলমোহর লাগিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই তার মানে কোনো কিছু সেন্স প্রবেশ করে না। আমার কথা না, করোনার কথা বলছি। কিন্তু সেনাবাহিনীর অফিসাররা তো এতটুকু বোঝা উচিত যে বাংলাদেশের জনতা আজকে সশস্ত্র বাহিনীর সহায়তায় স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশের সাধারণ জনতাকে, যার মাঝখানে ছাত্রছাত্রী, বিএনপি, শিবির সবাই জনতার অংশ, কেউ এর বাইরে না, ইনক্লুডিং সশস্ত্র বাহিনী এবং তার পরিবারও জনতার অংশ। তাদেরকে আইসোলেট করা যাবে না, ইউনিফর্ম পরে বলেই তাদেরকে আইসোলেট করা যাবে না। একটা সচিব সচিবালয়ে থাকে ততক্ষণ সচিব, যখন সে বাসায় এসে পরিবারের সাথে মিলে যায় যে সাধারণ জনগণ, যখন অফিসের দায়িত্ব পালন করে একটা সচিব, সে কিন্তু সাধারণ জনগণের চাকর। শুধু সাধারণ জনগণ, সে হচ্ছে জনগণের চাকর, সার্ভিস দিতে বাধ্য, কথা শুনতে বাধ্য জনগণের স্বার্থে। এনিওয়ে, সেনাবাহিনীর একটা কথা বোঝা উচিত যে এই জনগণ ক্ষিপ্ত হয়ে যদি সেনানিবাসের উপর দিয়ে হাঁটা দেয়, দৌড় না, এই জনগণ হাতে একটা লাঠি নিয়ে যদি সেনানিবাসের গেটের ভিতর দিয়ে হাঁটা দেয়, সেনাবাহিনী গুলি করতে পারবে? পারবে না। সেনাবাহিনী অস্ত্রটা ফেলে দিয়ে সারেন্ডার করবে, অস্ত্রটা ফেলে দিয়ে সারেন্ডার করবে। এটা শুনুন, আমি জানি একটু সময় নিচ্ছি, বাট এই কথাগুলো জনগণকে কানে পৌঁছাতে হবে, জানা উচিত। হ্যাঁ, অনেকে আন্ডার এস্টিমেট করে, অনেকে বলে ভারত আসলে দখল করবে। আরে অনেক কথা আছে, এগুলো এত সহজ না। অনেকে অনেক ছবি দেয়, এই যে ভারতীয় সেনা ইউনিফর্মে ঢুকছে, আমি এগুলো দেখি, আবার দুই একজনকে যাদের একটু জ্ঞান আছে তাদেরকে প্রশ্ন করি, সব দেখলাম, বুঝলাম, ছবি দিলেন, এই ছবিটা দেখে আমাকে বলেন তো প্রমাণটা কোথায় যে এখানে এটা বাংলাদেশের মাটি? যাই হোক, আমি ওই কথা যাব না, সোজা কথা বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলছি। বাংলাদেশের সেনাবাহিনী অস্ত্র থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে, তা সীমিত, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু 18 কোটি। গুলি কয়টা করবে? গুলি করতে করতে ম্যাগাজিন খালি হয়ে যাবে। তারপরে এসে যখন সেনাবাহিনী যদি গুলি করে, ওই একটা কিন্তু এটা গুলি না, সেনাবাহিনী না, কিন্তু যদি সেনাবাহিনী ভুলেও গুলি করে, তার মানে সরাসরি জনতার শত্রু হিসেবে সেনাবাহিনীর পরিচয় পাবে সারা দুনিয়াতে, জনগণের শত্রু হয়ে যাবে, জনগণের শত্রু। 2 নাম্বার, সারা পৃথিবীতে তাদের জাতিসংঘের মিশন বন্ধ হয়ে যাবে। কারণ যারা নিজের দেশে জনগণকে হত্যা করে এবং শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তারা অন্য দেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠা কোন মুখে করবে? এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু শান্তি প্রতিষ্ঠায়, নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ। কারণ নিজে গুলি না করতে পারে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে যদি পুলিশ এবং ছাত্রলীগ গুলি করতে থাকে এবং ছাত্রদের মারতে থাকে তার উপস্থিতিতে, তার মানে কি হচ্ছে? তার মৌন সম্মতি, মানে বাংলাদেশের ছাত্র আশপাশের মানুষজন গুলি করুক। হ্যাঁ, তার মানে কি? তাদের হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে, সেনাবাহিনীর সাক্ষীতে, চাক্ষুষ এবং শারীরিক উপস্থিতিতে, সেনাবাহিনীর সম্মতিতে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ এবং ছাত্রলীগ, সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করছে। এর দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে, সকল ডিভিশন কমান্ডারকে নিতে হবে, আপনাদেরকে নিতেই হবে। আপনারা সামনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরে অস্ত্র দাঁড়িয়ে আছেন, পুলিশ হত্যা করছে, আপনি আমার মুখ দিয়ে খারাপ কথা আমি বের করতে চাচ্ছি না। You stupid armed forces, do you have any bloody balls left? Do you have any bloody balls left? Shameless bloody creatures. এক কাজ করেন, ইউনিফর্মটা খুলে বাড়িতে গিয়ে যার ওয়াইফের শাড়ি আর চুড়িটা পরে বসে থাকেন, তাও অনেক ভালো হয়। তাহলে জনতা এই পুলিশ কার ছাত্রলীগ একটু আনন্দ মতো পিটাইতে পারে। আল্লাহর হস্তে মাফ করেন, এই সশস্ত্র বাহিনীকে মাফ করেন, আল্লাহর হস্তে এই দেশকে, এই জাতিটাকে মাফ করেন। নিজের বাসায় যান, এই ঝকঝক করা র্যাংটা পরে আছেন না কাদের উপরে, এটা খুলে ফেলে ভাবির শাড়ি আর চুড়িটা পরেন, ভাবির শাড়ি আর চুড়িটা পরে লিপস্টিকটা লাগান, নখের মাঝখানে নেল পলিশ লাগান, লাগিয়ে ঘরে বসে থাকেন। তাহলে জাতি আপনাদেরকে ধন্যবাদ দিবে যে আপনি যেই ধরনের বিচিহীন পুরুষ সেই ধরনের ব্যবহার করছেন। তো বাইরে আপনি কেন দাঁড়িয়ে আছেন অস্ত্র নিয়ে? বেশরম, নির্লজ্জ, বেহায়া। এনিওয়ে, সরি, এদের উপর মুখের উপর থাপ্পড় দিয়ে কথা বলতে হবে, লজ্জা শরম নাই এদের। ঠিক আছে, আনসার বাহিনী ওই আনসার বিডিপি হয়ে গেছে।
অনেকে অভিমান থেকে হয়তো বলছেন। না, না, অভিমান, আপনি দিস ইজ দি শুরুতেই রিয়ালিটি। বলছিলেন যে রিয়ালিটি ফেস করি না আমেরিকার বলি। কথা সরি, সরি, গো হেড। আমেরিকার কথা বলছিলেন যে আমেরিকা এরকম বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে জঙ্গির কথা। তো ভারত আমেরিকা আসলে কি চায় এবং কি ধরনের একটা অনেকেই বলছে যে একটা জঙ্গি হামলা হতে পারে। সেরকম সন্দেহ করা হচ্ছে। তো আমি তো স্পষ্ট প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনি ১ম এ সুন্দর কথা বলেছেন যে আমেরিকার স্বার্থ কোথায়? আমি আমার অনেক আগের লাইভে ব্যাখ্যা করেছি। আমেরিকা তাদের নিজের স্বার্থ ছাড়া জীবনে কোনোদিন এক কদম একটা চুলও নড়ে না। কোনোদিন মানবতার খাতিরে কোনো দেশে গিয়ে কোথাও গিয়ে দাঁড়ায় না। তাদের নিজস্ব কোনো মানবতা নাই। তাদের রাজনীতি হচ্ছে সমস্ত নোংরা রাজনীতি। এগুলো তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। আপনি চীনকে কখনো দেখেছেন অন্য দেশ গিয়ে দখল করতে? চীনকে দেখেছেন তাদের সামরিক বাহিনী অন্য দেশে পাঠিয়ে একটা বেস বানাতে, ওইখানে মানুষকে হত্যা করতে? এইসব আকাইম্মা কুকাইম্মা এবং আজেবাজে কাজ, দাদাগিরি কাজ শুধুমাত্র আমেরিকাই করে। এবং আমেরিকা লিডারশিপ সমর্থন হারাতে হারাতে এখন সারা পৃথিবীতে সবাই আমেরিকাকে নিয়ে হাসে। রীতিমতো আমেরিকা এখন হাসিনার পর্যায়ে চলে গেছে। অন্যান্য দেশ হাসাহাসি করে। তার মাঝখানে এক জোকার প্রেসিডেন্ট জো বাইডেন যে এখন বিদায় নিল, নেক্সট নির্বাচন আর করবে না, আমি ওই কথায় যাব না, বেশি কথায়। এবং তাদের মাঝখানে দেখেন তারা নিজেদের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে মেরে ফেলে। তারা জনগণের টাকা দিয়ে ইসরায়েলে পাঠায়, সেই টাকা দিয়ে নিরস্ত্র প্যালেস্টাইনিদেরকে হত্যা করতে। তাদের এদের কোনো চরিত্র নাই এবং এদের হচ্ছে নিজের স্বার্থ। এইখানে আমেরিকার পুরো গেমটাই হচ্ছে যে এই সাউথ ইস্ট এশিয়ায় বে অফ বেঙ্গল হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা হাব। এবং চায়না সব জায়গায় কিন্তু এই সাউথ ইস্ট এশিয়ার সব জায়গায় ঘাঁটি করে বসেছে। চায়না ঘাঁটি কিন্তু একদম ফিজিক্যালি বসে না, ওরা হচ্ছে অর্থনৈতিক বিস্তারের মাধ্যমে চায়না কিন্তু, এবং অর্থনৈতিক বিস্তার, লোন, টাকা পয়সা, শিল্প, কল কারখানা দিয়ে চায়না কিন্তু প্রভাব বিস্তার করে। আমেরিকা এবং ভারত যেরকম বেসামরিক মতো রয়ের সদস্য পাঠিয়ে দেয়, সিআইএ পাঠিয়ে দেয়, চায়না করে কি তাদের যেই টেকনিক্যাল লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের মাধ্যমে কিন্তু তাদের গোয়েন্দা পাঠায়। যেমন বাংলাদেশের প্রতি আনাচে কানাচে গার্মেন্টস সেক্টরে যত ফোরম্যান আছে, মেশিন টুলস ফ্যাক্টরির যত কিছু দেখাশোনা করে চাইনিজ ইঞ্জিনিয়াররা, কারণ এগুলো ছাড়া তো কোনো মেশিন চলবে না, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি চলবে না চাইনিজ সাপোর্ট ছাড়া। এর মাঝখানে কিন্তু বিশাল অঙ্কের গোয়েন্দা, এটা ভারতও জানে, এই হাসিনাও জানে, স্বৈরাচারী শেখ হাসিনাও জানে। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার করার কিছু নাই, কারণ তার দেহ বিক্রি করে বসে আছে ভারতের কাছে, আর তার বাকি সব বাংলাদেশকে বিক্রি করে বসে আছে হচ্ছে চীনের কাছে, যেই পরিমাণ লোন নিয়েছে। সুতরাং আমেরিকা চাচ্ছে, মানে আমেরিকা এবং ভারত ভারতের উদ্দেশ্য তো পরিষ্কার, ওটা তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। 15 বছর মার খাওয়ার পরেও, এই অত্যাচারের মানে পরেও আমেরিকা এবং ভারত একসাথ হয়ে এখন কিছু একটা আমেরিকা ভারত একসাথে সারা জীবনই, যেমন ইসরায়েল আমেরিকার গলার মাঝখানে ওই যে কুকুরের, এটাকে বলে লিশ, কুকুরের যে রশি দিয়ে কুকুরকে ধরে রাখা হয়, মালিক কুকুরকে নিয়ন্ত্রণ করে। তো আমেরিকা, ইসরায়েল কিন্তু আমেরিকার গলার মাঝখানে একটা কুকুরের লিশ লাগিয়ে রেখেছে, ওইটা দিয়ে টান দেয়। আমেরিকার প্রেসিডেন্ট বা তাদের কোনো সিদ্ধান্ত নিজের ইচ্ছা নিতে পারে না, ওই ওদের ইচ্ছা। আর ভারতের বিষয়টা হচ্ছে ওই আমেরিকা নিজেরা যেহেতু সাউথ ইস্ট এশিয়াতে বা পুরো এশিয়াতে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নাই, তাই ভারতের প্যানপ্যানানি সরে তারা আমেরিকার ক্ষমতা হারাতে হারাতে আমেরিকা কিন্তু এখন কোন একটা দেশের সাথে ফুল স্কেলে যুদ্ধ করার মতো অস্ত্র গোলাবারুদ পর্যন্ত নাই। আমার এই কথাগুলো বুঝতে হলে অনেকেই হাসবে। আমার কথাগুলো বুঝতে হলে দুইটা ব্যক্তির কথা শুনতে হবে ইউটিউবে। একটা হচ্ছে কর্নেল ম্যাকগ্রেগার, আর একটা হচ্ছে স্কট রিডার, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। কর্নেল ম্যাকগ্রেগার হচ্ছে নিজে আমেরিকান আর্মিতে চাকরি করেছে, আর স্কট রিডারও আমেরিকার আর্মিতেই শুধু চাকরি করে নাই, সে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের সে কিন্তু গোয়েন্দা ছিল, সে গোয়েন্দার হয়ে কাজ করেছে, সিআইএর হয়ে কাজ করেছে, এবং বিশাল অস্ত্র বিশারদ, এগুলো সম্পর্কে তাদের তথ্য, তাদের কথা শুনতে হবে। এবং যারা বুঝতে পারেন তাদের কথা, ইংলিশ সাংঘাতিক সুন্দর কথা বলে। বাংলাদেশে যে ছাগল পাগল এখন সব সামরিক বিশারদ। কয়দিন আগে একটা যে রশিদ মসজিদ ছিল, এক মারা গেছে, আমি আর কথা বলতে চাই না, তারপর খারাপ কিছু বলতে চাই না, বাট এখনো কিন্তু প্রচুর ছাগল আছে। তো এইরকম ওই আমেরিকার মতো এই জ্ঞানী ব্যক্তির কথা শুনতে হলে, বুঝতে হলে, আন্তর্জাতিক বিষয় বুঝতে হলে কর্নেল ম্যাকগ্রেগর এবং স্কট রিডারের কথা শুনতে হবে। আমি নিয়মিত শুনি। আমেরিকার একটা দেশের সাথে ফুল স্কেলে যুদ্ধ করার কিন্তু অস্ত্র নেই। আচ্ছা, বাংলাদেশে আমেরিকা হয়তো একটা টোপ দিয়েছে ভারতের সাথে একসাথে মিলে, রয়ের সাথে, কারণ তাদের স্বার্থ
শেষ মাথায় গিয়ে একই স্বার্থ যে বাংলাদেশ থেকে চায়নাকে দূরে রাখা, এবং সেই স্বার্থের জন্য হয়তো আমেরিকা একটা টোপ দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমরা একটা অঘটন ঘটাবো, আর হাসিনা তো হচ্ছে অঘটনের কি বলে উস্তাদ। এই যে এখন কত কথা বলে, লিস্ট বলে গেল, কোথায় কোথায় আগুন দিয়েছে, কোথায় কোথায়, আরে মহিলা লজ্জা শরম করে না তার মুখের থেকে। সে হচ্ছে আগুনে পুড়িয়ে মানুষ মারার উস্তাদ, তার লগি বৈঠার উস্তাদ। তার লগি বৈঠার ভাষণ আমি শুনেছি দাঁড়িয়ে সামনে, তখন আর্মিতে ইউনিফর্ম পরা, সচিবালয়ের পাশে সে একটা কি মঞ্চ করেছিল, লগি বৈঠা বলে আগুন জ্বালাতে বলেছে। আগুন এখনো এই কিছুদিন আগে আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে, এই 2015 সালেও। যাই হোক, না সুতরাং উনি তো বলেছে এই যে নির্বাচনের আগেও তো বলেছে যে মারতে আসবে তার হাত পুড়িয়ে দিবেন। সে হচ্ছে মানুষ হত্যা পুরানোর কারিগর, সে হচ্ছে মাস্টার অফ কিলিং পিপল, আগুন দিয়ে পুড়িয়ে মারার মাস্টার। তার মুখে মানুষ হাসে, শয়তান হাসে, মানুষের হাস করতে বাদ দিলাম, তার কথা শুনে শয়তান হাসে। তো আমি যেটা আশা করি বোঝাতে পেরেছি আমেরিকার স্বার্থটা কোথায়, যে চায়নাকে আমেরিকা হয়তো কথা দিয়েছে যে হাসিনাকে যদি আরেকটা টার্ম টিকিয়ে দেয় বা টিকে যে এইবার টিকে যাওয়ার হাসিনা এবং আওয়ামী লীগ, পুলিশ লীগ সব বুঝে ফেলেছে এবং সেনা লীগও বুঝে ফেলেছে যে হাসিনার শেষ সময়। এই যে ভাষণটা দিল না, পা কিন্তু কাঁপছে, কলিজার পানি শুকিয়ে গেছে, বহু কষ্ট করে একটা জীবনের শেষ ভাষণটা দিল, একটু তার দলীয় লোকজন এবং পুলিশদেরকে শাসন দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য। কারণ পুলিশ আর ছাত্রলীগ তো তার কাছেই কান্নাকাটি করছে যে নেত্রী বাঁচান, আমাদের তো মেরে ফেলছে। তখন সে গর্ত থেকে বেরোয় এসে একটা সাহস করে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করলো, আমি আছি, কিন্তু আমি পালাই নাই, আমি আছি। কিন্তু এইটা কোনো ভাষণই না, চার দেয়ালের ভিতরে লুকিয়ে থেকে হিন করেঙ্গা তেন করেঙ্গা, এটা কোনো সাহস না। যে করতে পারে সে করে দেখায়, এই নোংরা কাজ করবে। আজকে যদি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে কোনো অঘটন ঘটায়, তার দায় দায়িত্ব বিচ্ছিন্ন করে ফেলছে, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে বাংলাদেশ। বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়, সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনী ইতিমধ্যে যতটুকু পাপ করেছে, যতটুকু ভুল করেছে, এখনো সময় আছে। অপশন দুইটা, সেনাবাহিনীর ভিতরে কয়েকটা দল হয়ে গেছে, খুবই স্বাভাবিক। একটা দল সবসময় এই দলই ছিল যে কি দেশকে ভালোবাসি, আমরা দেশের পক্ষে, আমরা সত্যের পক্ষে। এই দলের সংখ্যাটা কিন্তু বেশি, এবং কিন্তু তারা নিজেরা চুপচাপ করে এত বছর কাটিয়েছে। কারণ একটু মাথা উঁচা করলেই তাদের আশেপাশে গোয়েন্দা, রয়ের গোয়েন্দার চেয়ে হাসিনার সামরিক বাহিনীতে হারামখোর যারা, হাসিনা হারাম খেয়ে ইউনিফর্ম পরে যারা চাকরি করছে হাসিনার আমলে, এরা হচ্ছে তার আশেপাশে একটা গোয়েন্দা। দুই অফিসারের মাঝখানে একটা করে গোয়েন্দা বসা ছিল, এত বছর কথা বলতে পারেনি। ইদানিং আমি যখন থেকে লাইভ করতে শুরু করেছি 2020 সালের অগাস্ট থেকে, তখন থেকে আস্তে আস্তে সাহস বাড়তে শুরু করেছে, ওপেনলি কথাবার্তা বলে, সৈনিকরা এবং অফিসাররা ওপেনলি কথাবার্তা বলে। এবং এখন সাহস আল্লাহর রহমতে আরো বেড়েছে। আগের চোরা আইজ্জা এসে হাসিনার দাঁত কেলিয়ে এসে ফোকলার মতো সে গোলামি করত। এখন কিন্তু সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হয়েও কিন্তু সেটা করছে না, কারণ উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত একজন ভদ্র মানুষ। আমি একদম স্পষ্ট কথা বলি, উনি ব্যক্তিগতভাবে একজন অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী এবং ভদ্রভাষী মানুষ। কিন্তু আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, বাংলাদেশের বর্তমান এরকম কঠিন সময়ে সামাল দেওয়ার মতো মেধা, সাহস কোনোটাই নেই ওনার। এবং বাকি যারা জার্নাল আছে, বাকিদের নাম বলে আমি আর ছোট করছি না, তাদের হাসিনা যাদেরকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ফেলে দিয়েছে, ওই যে একটা হচ্ছে আগে কিউএমজি ছিল, এখন ওই যে বিদ্যালয়ে পাঠিয়েছে এনডিসি বা স্টাফ করলো, যে সাইফুল আলম ডিজিএফআই ছিল, এমন কোনো কুকর্ম নাই, মানুষ হত্যা নাই, করে নাই। আরেক জেনারেল আকবর সেম, ওই বিচারপতি সিনহার মাথায় পিস্তল ঠেকিয়েছিল এবং তাকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে জেনারেল আকবর। সেই লেফটেন্যান্ট জেনারেল আকবর কোথায় এখন? হাসিনা কিন্তু টয়লেট পেপারের মতো তাকে ব্যবহার করে ফেলে দিয়েছে, এখন চাকরিতেই নেই, অবসরে চলে গেছে। জনগণ হিসাব রেখেছে, নাম তালিকা করে তৈরি রেখেছে, এখনো জনগণ চোখ রাখছে। আজকের দিন আর এই দিন থাকবে না, ইনশাল্লাহ ভালো দিন আসবে, সূর্য উদয় হবে, এই অন্ধকার রাত যাবে, তখন কিন্তু এই সকল জেনারেলদেরকেও বের করে নিয়ে আসা হবে। একইভাবে আমি হুঁশিয়ার দিচ্ছি, বর্তমানে যারা জেনারেল আছেন, যারা তাকিয়ে দেখছেন যে জনগণকে হত্যা করছে পুলিশ আর ছাত্রলীগ মিলে, এবং হাসিনার এসব দুঃসাহসিক ভাষণ শুনে চুপ করে বসে থাকছেন, অপশন দিচ্ছি দুইটা। কোন অপশন দিবেন? শাড়ি চুরি পরে ঘরে বসে থাকেন, ছাত্রদের এবং জনতাকে
ইচ্ছামতো মারতে দেন, এদেরকে পুলিশ জ্বালাতে দেন। আরেকটা অপশন, সমগ্র পৃথিবীর সম্মান অর্জন করবেন, বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে থাকবে বাকি জীবন। সেটা হচ্ছে সত্যের পথে থাকেন। টেল দি ব্লাডি হাসিনাকে বলেন স্টপ ইট রাইট নাও, ডিক্লেয়ার স্টেট অফ ইমার্জেন্সি, নট ব্লাডি কারফিউ, ডিক্লেয়ার স্টেট অফ ইমার্জেন্সি, জরুরি অবস্থা ঘোষণা করেন, সরকারকে বাতিল ঘোষণা করেন, সশস্ত্র বাহিনীর অধীনে রেডিও, টেলিভিশন সকল কিছু চলে যাবে। যদি আপনার বিচি না থাকে এই ঘোষণা দেওয়ার, বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো একজন সিনিয়র পদবীর অফিসার আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে তার অনেক অনুসারী আছে এবং অবসরপ্রাপ্ত অফিসারদের মাঝখানেও তার বিশাল অনুসারী। তার মাঝখানে আমি একজন। আমি শ্রদ্ধা করি, আমি স্যারকে ভালোবাসি। বাংলাদেশে একজন দুর্লভ দেশপ্রেমিক এবং প্রফেশনালি A1, প্রফেশনালি একদম নাম্বার 1, পাক্কা নাম্বার 1। ব্যক্তিগতভাবে একজন সৎ চরিত্রের লোক, প্রফেশনালি একজন নাম্বার 1 লোক এবং দেশপ্রেমিক নাম্বার 1, সাচ্চা মানুষ। তার পিছনে কিন্তু সামরিক চাকুরিরত অফিসার এবং অবসরপ্রাপ্ত অফিসার বিশাল অনুসারী তার। সুতরাং বর্তমান সেনাপ্রধানকে বলছি, আপনি যদি না পারেন, এবং সেনাবাহিনীর অন্যান্য অফিসারদেরকে বলছি, প্লিজ এই সেনাপ্রধান যদি ব্যর্থ হয়, যদি বলস না থাকে জরুরি অবস্থা জারি না করার, তাহলে ওই জেনারেলকে আপনারা নিয়ে আসেন, তার নেতৃত্বে বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করেন, করে এই বাংলাদেশের জনগণকে বাঁচান। এই বর্তমান পরিস্থিতি আর একদিনও চলতে দেওয়া যেতে পারে না। হাসিনা জানে এই কুকর্ম কিন্তু দুর্ঘটনাটা ঘটাবে হাসিনা, কিন্তু এই পারলে 24 ঘন্টার মাঝখানে, কারণ তার বেশি সময় নেই। এটা লেংদি করতে গেলে 2-3 দিন করতে গেলে হাসিনা এমনি মারা পড়বে।